সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আমি মাহবুব চান্দু। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি মেহেরপুরের সকলের পরিচিত সাংবাদিক মাহবুব আলমকে। মাহবুব আলম মাইটিভি এবং দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি গাংনী উপজেলা প্রেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন। গাংনী প্রেস ক্লাবের তিনি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা আজকে মাহবুব আলমের সাথে কথা বলবো। মাহবুব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনি আজকে প্রথম আসলেন। প্রথমে জানতে চাইবো যে মেহেরপুর প্রতিদিনের আমাদের এই নতুন যে কন্টেন্ট, এই কন্টেন্ট সম্পর্কে আপনার বক্তব্য কি, এটা কেমন লাগছে একজন সাংবাদিক হিসাবে? এখানে আজকে আপনি কথা বলবেন, নানান সংবাদ নিয়েই কথা বলবো। সেক্ষেত্রে মেহেরপুর প্রতিদিন মেহেরপুরের একমাত্র পত্রিকা, সেই পত্রিকার এই নতুন এই ভাবনা, নতুন এই অনুষ্ঠান আপনি নিশ্চয়ই দেখেছেন। কেমন লাগছে, আপনার অনুভূতি জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। পাশাপাশি মেহেরপুরের একমাত্র পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন যে আয়োজনটি করেছে সংবাদ বিশ্লেষণ, আসলে তৃণমূল পর্যায়ের যে এই ধরনের একটি আয়োজন, আমার ব্যক্তিগত মতামত যে এটা আসলে চমৎকার একটি আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক সংবাদ, আমাদের তৃণমূলের বিভিন্ন গ্রামের, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন সংবাদ প্রকাশ হয়। গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে পরবর্তীতে যদি আলোচনা হয়, সেই আলোচনাটি অবশ্যই সরকারি বা সংশ্লিষ্ট যেসব দপ্তর বা বিভিন্ন প্রতিষ্ঠানে নিউজ হয়, সেগুলো নিয়ে আবারও নতুন করে জাগরণ হয়, যার ফলে ব্যবস্থা নেওয়ার ঘটনাটি দ্রুত ঘটবে বলে আমার বিশ্বাস। আর এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে জেলার সাংবাদিকদের জন্য আমি মনে করি একটা আলাদা একটি প্ল্যাটফর্ম। তারা সংবাদও লিখবে, পাশাপাশি এই সংবাদের বিশ্লেষণ করে এই বিষয়টি আবারও তুলে ধরার একটি সুযোগ রয়েছে। তাতে ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার আচার বা ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি বলবো, সেটা দ্রুততম সময়ে হবে। আর এই ধরনের আয়োজন করায় আমরা আমাদের গাংনী প্রেস ক্লাবের পক্ষ থেকে, গাংনী সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, এবং এই চলার পথে আমরা মেহেরপুর প্রতিদিনের পাশে থাকব। অনেক ধন্যবাদ আপনাকে। আমার হাতে মেহেরপুর প্রতিদিন আছে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছেন, আমরা নির্মাণ করব এক মানবিক সোনার বাংলা। প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য, একটি পরিবারও গৃহহীন থাকবে না, নারী ও শিশুর প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড আর ঘটবে না। গাংনীতে আগুনে পুড়ে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। রেলগেট নয়, যেন মৃত্যু ফাঁদ। এটি একটি কুষ্টিয়ার রিপোর্ট। ফুলবাগান রাতারাতি হয়ে গেল ভেষজ বাগান। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক। ঝিনাইদহে জেলা বিএনপির সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়। মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান। কুষ্টিয়ায় শেখ রাসেল সেতুর কাছে আবার খনন, ভাঙনের আশঙ্কা। জেলা রেজিস্ট্রার অফিস পরিদর্শন করলেন ডিসি। এটিও একটি কুষ্টিয়ার সংবাদ। ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে বিক্ষোভ। আমার হাতে আছে দৈনিক পশ্চিমাঞ্চল। দৈনিক পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে, করোনার দ্বিতীয় ঢেউ, বাঁচতে চাইলে স্বাস্থ্যবিধি মানতে হবে। তারপরে আছে, করোনাকালে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নয়। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিপত্র জারি করা হয়েছে। পণ্যের গুণগত মান নিশ্চিতে চালু হচ্ছে কিউআর কোড। দামুড়হুদার জয়রামপুরে সুন্নতে খাতনা করানোর সময় ব্লেডের ভুল পোজে ক্ষত স্থান দিয়ে রক্তক্ষরণ। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত, অচিরেই আটক হতে পারে জড়িতরা। এটি হচ্ছে একটি জীবননগরের উথলি সোনালী ব্যাংক লুটের ঘটনার 5ম দিন পার হলেও উদ্ধার হয়নি
লুটের টাকা। চুয়াডাঙ্গার গাইদঘাটের কলেজ ছাত্র রিকুর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে বলাৎকারের অভিযোগ। গরু বোঝায় নসিমন উল্টে এক ব্যাপারীর মৃত্যু, আহত 2। চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী নিহত। একাধিক সাজানো মামলায় আওয়ামী লীগ কর্মীকে ঘায়েল। জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ, আদালতে মামলা। চুয়াডাঙ্গার পৌর মেয়র পদে প্রার্থী হতে চায় একটি আমি আরও পত্রিকা আছে, আমি সেগুলো পরে করছি। আমি আলোচনাটা শুরু করব। মাহবুব আলম, আমরা প্রথমে যে শুরু করতে চাই, আমরা নির্মাণ করব একটি মানবিক সোনার বাংলা। মাননীয় প্রধানমন্ত্রীর একটি নিউজ, এটি একটি জাতীয় নিউজ। আপনি জানেন, একটি পরিবার ও গৃহহীন থাকবে না, নারী ও শিশুর প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড আর ঘটবে না। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আপনি জানেন যে করেছে যে যার ঘর নাই, জমি আছে ঘর নাই, এটি একটি প্রকল্প। আবার সরাসরি ঘর করে দেওয়ারও একটা প্রকল্প, মানে কেউই গৃহহীন থাকবে না, এটা প্রধানমন্ত্রী স্বয়ং নিজস্ব একটা ভাবনা থেকে। এর আগে আমরা দেখেছি আশ্রয়ণ প্রকল্প, পথ শিশুদের জন্যে হয়তো কিছু কর্মকাণ্ড। তো এ বিষয় নিয়ে যদি আপনি আলোকপাত করেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আমরা নির্মাণ করব এক মানবিক সোনার বাংলা। আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ এগিয়ে যাচ্ছে, ছোট দেশ হিসাবে বিশ্বের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমি বলবো পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে আমরা মানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সাম্প্রতিক যে সমস্যাটা দেখা দিয়েছে, মানবিক সমস্যা, মানবিকতা, আমাদের মধ্যে মানবিকতা বোধ কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করছে, আমরা মানবিক সোনার বাংলা গড়ব, তো এইটা আসলে একটি প্রশংসনীয়। এবং প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এটা পারবে। তিনি জাতির জনকের কন্যা। তিনি বিভিন্ন, আমি দেখেছি যেগুলা তিনি বলেছে সেইগুলাই তিনি করার চেষ্টা করেছে। হয়তোবা অসাধু কিছু কর্মকর্তা, অসাধু কিছু রাজনৈতিক নেতা বা আমাদের অনেকগুলো কিছু খারাপ মন মানসিকতার মানুষের জন্য কিছুটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু তিনি তার রাত নেই দিন নেই, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই দেশটাকে সোনার বাংলা গড়তে। আমি যদি আমাদের এই যে একটি পরিবারও গৃহহীন থাকে, আমরা যদি সাম্প্রতিক কিছুদিন আগের কথা চিন্তা করি যে মানুষ সরকারি বাড়ি পাবে, এটা কি স্বপ্নেও ভাবতে পারেনি। একটি সময় ছিল সরকার ঘর করে দেবে, এটা তো ভাবাই যায় না। কিন্তু আজ যদি আমরা দেখতে পাই প্রতিটি ইউনিয়নে অসংখ্য মানুষ বর্তমানে সরকারি ঘর পেয়েছে, সেই ঘরে থাকছে। আমি আপনার মুক্তিযোদ্ধারা পেয়েছে, তাছাড়া অসহায় দরিদ্র মানুষ, সরকারি উপজেলা নির্বাহী অফিসাররা এখানে আবেদন করছে, তাদের তালিকা যাচ্ছে, তারা ঘর পাচ্ছে। হয়তোবা এর মধ্যে দিয়েও কিছু ভুল ত্রুটি হচ্ছে না তা না, সেটা আমাদের লোকাল এরিয়ার জনপ্রতিনিধিরা কোনো বিত্তবানকে দিয়ে দিচ্ছে। যেমন আমি গাংনী উপজেলার কয়েকটি বিত্তবানের তালিকা আমার কাছে আছে, যারা পাওয়ার মতো নয় তারাও পেয়েছে। কিন্তু এইটা তো আর প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তো ঠিক আছে, তিনি কিন্তু দিচ্ছে। আমাদের যদি এইগুলা আমরা যদি আরও প্রধানমন্ত্রী আরও কঠোর হয়, যে যারা আমার মানে একটা ব্যক্তিগত যে সাংবাদিক হিসেবে যখন আমরা একটা গ্রামে যাই, যে যখন দেখি যে একজন বিত্তবান ঘর পাচ্ছে, সরকারি ঘর, তখন খারাপ লাগে। অবশ্যই। আর একজন পাশের খুব অসহায় মানুষ, তিনি যখন অভিযোগ করে, দেখো না বাবা, ওই লোকটার বাড়ি আছে অথচ সেই বাড়ি পাচ্ছে ফাঁকা বাড়ি, তখন মনে হয় যে আমরাও অসহায়। আমি ধানখোলা ইউনিয়নে কিছুদিন আগে এরকম একটা অভিযোগ পেয়ে গিয়েছিলাম। সেখানে যে দেখেছি এরকম তার পরিবারের হয়তো বা বাড়ি আছে, একজনের ট্র্যাক্টর আছে, সেও একটা ঘর পেয়েছে, সরকারি ঘর। কিন্তু এইটা তো তাদের জন্য নয়, এটা গরিব অসহায় মানুষের জন্য। এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের এখানে আরও বড় ভূমিকা রাখতে হবে, কঠোর হতে হবে।
তদারকির বিষয়টা আরো কঠোর তদারকি না, শুধু তদারকির সাথে যখন প্রমাণিত হবে তখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ঠিক বলেছেন আপনি। কার হবে? জনপ্রতিনিধিরও নিতে হবে, যে এর সাথে জড়িত, যে ঘর পাচ্ছে তারও নিতে হবে। তালিকা প্রণয়নের ক্ষেত্রে, তালিকা অনুমোদনের ক্ষেত্রে উভয়কে এর দায় নিতে হবে। এবং আমার ব্যক্তিগত মতামত, যে ঘর পাবে অর্থাৎ সে বিত্তবান, তাকেও শাস্তির আওতায় আনতে হবে, যাতে এইটা দেখে আর 5 জন না নেয় যে আমার আছে আমি নেব না। এইটা আমি মনে করেছি প্রধানমন্ত্রী তিনি যে মানবিক সোনার বাংলা গড়তে চাচ্ছে, সেক্ষেত্রে এইগুলো আরও বাস্তবায়নের ক্ষেত্রে এবং তদারকির ক্ষেত্রটা আরও কঠোর হতে হবে। তাহলে এই সঠিক বাস্তবায়ন যদি হয় তাহলে আমরা অবশ্যই। তারপরে যদি নারী ও শিশুর ক্ষেত্রে আমরা বলি, আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখেছি যে নারী ও শিশুর আইন কঠোর আছে, আইনটা ঠিক আছে, কিন্তু আমরা বাস্তবায়নে অনেক পিছিয়ে যাই, অনেক সময়, অনেক ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয়। একটি নারী নির্যাতনের শিকার হয়েছে, তাকে হয়তো আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে কোর্টে মনে হয় দ্রুততম রায় দিচ্ছে, গতকালকে কুষ্টিয়ায় দিয়েছে। তো এইটা আমরা চাই যে এটা যেন চলমান থাকে, চলমান যদি থাকে তাহলে নারী নির্যাতন, নারী ও শিশুর প্রতি যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলি, নির্যাতন বলি, এগুলো বন্ধ হয়ে যাবে এক সময়। কিন্তু এইটা বাস্তবায়নের ধারাটা অব্যাহত রাখতে হবে, তাহলেই আমরা এটা আমাদের সেই প্রধানমন্ত্রীর যে মানবিক সোনার বাংলা অবশ্যই বাস্তবায়ন হবে বলে আমি আশা করি। অবশ্যই। আমি এখানে আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনি নিজেও জানেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কর্মসূচি দিয়েছেন যে সমাজের বিত্তবান যাদের সঙ্গতি আছে তারা যেন এই গৃহহীনদের জন্য অন্তত 1টা বা 2টা ঘর নির্মাণ করে দিতে পারেন। সে কারণে তিনি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন সমাজের অন্তত যাদের সঙ্গতি আছে তাদেরকে। এবং তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে আপনি জানেন যে মেহেরপুর এবং আমাদের দামোড়হুদা উপজেলায় চুয়াডাঙ্গার একটা সচিব, কর্ম কমিশনের যিনি সচিব, সম্ভবত নাম হচ্ছে নাসিমান আসিয়া খাতুন, উনি এসে 2টা ঘর ওনার নিজের টাকায় উনি করে দিয়ে গেছেন আমাদের মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামে এবং দামোড়হুদা উপজেলায় একজনের। তো এটি আসলে ঠিকই বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা, ওনার কিন্তু সদিচ্ছার অভাব নেই, কিন্তু ওনার কোনো কর্মসূচি, কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নানাবিধ অনিয়মের বিষয় আমাদের চোখে পড়ে। এইগুলো আসলে কঠোরভাবে তদারকি দরকার। আমি অবশ্যই এই প্রসঙ্গ পরিবর্তন করব, এটা একটা ভালো সংবাদ। এইটার বিষয়ে যেটা আরেকটি মানে প্রধানমন্ত্রীর যেটা বলেছেন এটা আসলেই প্রশংসনীয়, এবং তিনি বলার সাথে সাথে যে একজন সচিব তিনি আমাদের এই জেলাতে 2টি বাড়ি দিয়েছেন, আমি চাইবো একটি দিয়েছেন। আমার বিশ্বাস খুব অচিরে এইটা যদি চলমান রাখতে পারে আরো 2-1 জন, তাহলে আমার মনে হয় যে গ্রামগঞ্জেও এটা শুরু হয়। এবং আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় যে আমার একজনের অর্থ সম্পদ আছে, তার পাশের বাড়ি কিছু নেই, সে একটু করে দিক না বাড়িটা, অবশ্যই তারও তো থাকার জায়গা। আমি দেখি অনেকে আলিশান বাড়ি করে, 10 তলা 5 তলা, সেই বাড়িগুলোতে কত খরচ করে, অথচ দেখেন তারা যদি বাড়ির পাশে এই কুটি ঘরটাকে ছোট্ট করে ইট দিয়ে একটু গেঁথে দেয়, তার কি বা ক্ষতি হবে বলেন? না, এটা ক্ষতি আর লাভের বিষয় না, এটা তো অবশ্যই মানে তার দায়িত্বের মধ্যে পড়ে, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে। ইসলাম বলি তাও ওটা হবে, আমি যদি সামাজিক দায়বদ্ধতা বলি তাও সে এটা করতে বাধ্য। সামাজিক দায়বদ্ধতা বলেন, ইসলাম বলেন, বা যে কোনো আপনি একজনই সমাজের আপনি নাগরিক হিসেবে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আপনি সেই রেসপন্সিবিলিটি মানতে বাধ্য, তাই না? রাইট। কিন্তু আসলে এগুলার আমাদের এক ধরনের কি বলবো যে নিজে বাঁচি, সবকিছুই নিজের একটা ভোগবাদী অবস্থায় আমরা পড়ে গেছি, যে
অন্যের অবস্থাকে আমরা আসলে কোনোভাবেই দেখছি না, আমলে নিচ্ছি না, তাই না? আমরা দেখেছি বিগত সময় যে গুচ্ছগ্রাম সেই ধারাবাহিকতায় আসলো আমাদের আশ্রয়ণ প্রকল্প এই গভর্নমেন্টের অধীনে। এই আশ্রয়ণ প্রকল্পগুলা নানান সময় নিউজ করতে গিয়ে দেখেছি যেটা আমাদের নাগরিকদেরও কিছু দোষ আছে। আশ্রয়ণ প্রকল্পে যাদেরকে বসবাস করতে দেওয়া হচ্ছে, ওনারা একটা টিনের বোল্ট যদি খুলে যায়, সেই বোল্টটা লাগানোর জন্য অপেক্ষা করেন সরকারি কোনো শ্রমিক এসে ওই বোল্ট ঠিক করে দিয়ে যাবে। সরকারের তত্ত্বাবধানে কেউ আসবে, এসে ওই টিনের ওই বোল্টটা ঠিক করে দিয়ে যাবে। একটু বকাবকিও করলাম, আপনাদের ঘর দিল, ঘরটা পরিষ্কার করার জন্য তাহলে ঝাড়ুদারও রেখে দেওয়া দরকার তো। মানে বিষয়টা এমন। তাহলে আলটিমেট আমাদের নাগরিক হিসাবে ওই শ্রেণীটার যেমন সেই বোধের জায়গা তৈরি হয়নি। আপনি যেটা বললেন যে মানুষটা পাঁচতলা বাড়ি করছে, সেই পাঁচতলা বাড়ির বিপরীতে যে মানুষটা আসলে একদম মানে খুব মানবেতর একটা জীবনযাপন করছে, তার জন্য তার দিকেও নজরটা দেওয়া উচিত, যে তার ছাদের পাশেই বসবাস করছে। ঠিকই বলেছেন। আমরা অন্য আরেকটি সংবাদের দিকে যাই। গাংনীতে আগুনে পুড়ে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। আপনি নিশ্চয় জানেন এই নিউজটা। কি এইটা আমি গতকালকে আমি রাতে জানতে পেরেছি। আমার গাংনীতে দেখলাম যে তার কয়েকদিন আগেও একটি বাড়িতে হঠাৎ রাতে আগুন ধরে গেছে এবং সে আগুনে তার বাড়িটা পুরোটাই পুড়ে গেছে। আচ্ছা, সেখানে প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খুব গরিব মানুষ একজন। না, বলছে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, 3 লক্ষ টাকা ছিল তার নগদ টাকা। এইটাই 3 লক্ষ টাকা ছিল নগদ এবং তার বাড়িতে কিছুই পায়নি, শুধু ইট। রাইট। ইটগুলোই শুধু দাঁড়িয়ে আছে। খুবই কষ্টদায়ক। একজন একটা পরিবারে আসলে মানে যা কিছু ছিল সবটাই শেষ। মাথায় যে একটা টিন দেবে, দিয়ে সেই টিনের নিচে যে বসবে সেইটারও আসলে অবস্থাটা নাই, পুরোটা পুড়ে গেছে। এটা খুবই কষ্টদায়ক। আমার এখানে একটা ইয়ে আছে যে যখনই এই ঘটনাগুলো আগুনে পুড়ে একটি পরিবারের সমস্ত কিছু পুড়ে যায়, আমার একটি দাবি যে উপজেলায় কিন্তু অনেক টিম থাকে এবং তাদের আপনার মানুষকে আপনার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যে অফিস, দুর্যোগ, এই অফিসটি আমরা পিআইও অফিস নামে চিনি। জি। পিআইও অফিসটা এরা কিন্তু তাৎক্ষণিকভাবে টিন, কিছু খাদ্যদ্রব্য এবং কিছু নগদ অর্থ তাৎক্ষণিকভাবে, আমি চাই যে এইটা সরকার যেখানে বলছে আমি সোনার বাংলা গড়ব, তখন ইনি কেন আবেদন করবে, আবার আসবে, কবে তাদেরকে টিন দেওয়া হবে, কবে তাদেরকে 2টা টাকা দেওয়া হবে, কেন এটা কেন? আমি চাই যে প্রশাসন আছে তো এখানে, এতগুলা সরকারি কর্মকর্তা কর্মচারী হোক না, তাৎক্ষণিক ফায়ার সার্ভিস যাবে, রিপোর্টটা দেবে, ওই বাড়িতে যে কিছু টিন, কিছু নগদ অর্থ, কিছু খাদ্য, অবশ্যই খাদ্যদ্রব্য তাদেরকে দিয়ে আসবে তাৎক্ষণিক। কি প্রয়োজন আপনার? এর বাড়িতে চাল ডাল যা ছিল সব পুড়ে গেছে, মাথার ওপরে টিন পুড়ে গেছে, তাদের শোবার ঘরের সমস্ত জিনিস আসবাবপত্র পুড়ে গেছে। তাহলে তারা কি 10 দিন পরে প্রশাসন দেবে ওই অপেক্ষায় থাকবে? আবেদন করতে হবে, আবেদন করতে যাবে কেন? তাহলে সরকারি কর্মচারীরা যারা এইখানে দায়িত্ব পালন করছে তাদের কাজটা কি? সরকার বলছে তোমরা মানুষের বাড়ি গিয়ে সেবা দাও, কিন্তু আমরা বলছি নানা রকম নিয়ম। হ্যাঁ, অবশ্যই নিয়ম আপনারা মেনটেন করেন, কিন্তু তাৎক্ষণিকতার যে ব্যাপারটা, সেই মানুষটার পাশে দাঁড়াবে সরকার, এটা কি আমরা কি ওই দিনে পেতে পারি না? আমি এই দেশের নাগরিক হিসাবে তাৎক্ষণিকভাবেই কি আমার টিনটা উপরে পেতে পারি না? অবশ্যই আপনি ঠিক বলেছেন যে আসলে আবেদন করতে হবে কেন সব কিছুতে। একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমরা অবশ্যই আশা করব আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান থেকে এই চাঁদপুরের দোলালনগরের জাফর আলীর এই যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, তার পাশে অবশ্যই প্রশাসন দাঁড়াবে। এবং আমি এটাও আশা করব যে আমরা ওকে আশেপাশে যারা অন্তত যারা বিত্তবান আছেন, এই দোলালনগরের জাফর আলীর এই দুর্দিনে অন্তত তার পাশে দাঁড়াবেন। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক, ফুলবাগান রাতারাতি হয়ে গেল ভেষজ বাগান। এটা হচ্ছে গতকালকে মির্জাদি সাবরিনা ফ্লোরা এসেছিলেন।
মির্জাদি সাবরিনা ফ্লোরা এসেছিলেন, উনি অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য বিভাগের। ওনার আশায় রাতারাতি সামনের একটা ফুল বাগান ছিল, সেখানে কয়েকটা ভেষজ গাছ লাগিয়ে ভেষজ বাগান করেছে। অথচ উনি ওনার প্রোগ্রাম শেষে যখন ইয়েতে গিয়েছেন, ভেষজ বাগান দেখতে গিয়েছেন, সেই ভেষজ বাগানের অস্তিত্ব নাই। এবং উনি রীতিমতো রাগান্বিত হয়েছেন যে এর এন্ট্রিতে যে টাকা দেওয়া হয়েছে ভেষজ বাগানের ইয়েতে, জি, তাহলে টাকা নিলেন কেন, আমার ভেষজ বাগান কোথায়? এই অনিয়ম সত্যিকার অর্থে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলা মানে সার্বক্ষণিক একটা তদারকির মধ্যে থাকলে অনেক দুর্নীতি, অনেক অনিয়ম হয়তো রক্ষা পাওয়া যাবে। তো সাবরিনা ফ্লোরার কালকের এই কোটচাঁদপুর সফরের ইয়েতে স্বাস্থ্য বিভাগ একটা বেকায়দায় পড়েছে যে তার ওই ফুল বাগানকে ভেষজ বাগান বানিয়ে। এটা আসলে আমরা যদি শুধু এটাই বলবো না, এর সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা দেখছি ইদানিং যে আমি যদি অনেকগুলো প্রকল্পের বিষয়ে আমি একটু নজরদারিতে দেখেছিলাম, যদি বাস্তবিক অর্থে এই প্রকল্পগুলো দেখতে যাওয়া যায় তাহলে অনেক প্রকল্পই অনিয়ম। কিন্তু এই অনিয়মগুলো হচ্ছে কেন দীর্ঘদিন ধরে, তাই না? যে এটা বন্ধ হচ্ছে না, কারণ কি? আমরা যদি আমরা অবশ্যই এটা দারুণ একটা নিউজ যে ফুল বাগান রাতারাতি হয়ে গেল ভেষজ বাগান। ভেষজ বাগানের প্রকল্প আছে, সেখানে টাকা বরাদ্দ আছে, সে টাকা উত্তোলন হচ্ছে, ভেষজ বাগান নাই, ভেষজ বাগান নেই। আমরা অনেক জায়গায় দেখছি যে আপনার অনেক অফিসে সংস্কারের বাবদে টাকা উঠছে সংস্কার। আজ 3 বছর আগে সংস্কার হচ্ছে ওইটাই, কিন্তু প্রতি বছরই সংস্কারের নামে বিল উঠছে, এরকমও হচ্ছে। এই যে এইটা কিন্তু তারই ধারাবাহিকতা। উনি এসে প্রকৃত অর্থে উনি বিষয়টি অনিয়মটি নিজ হাতে ধরে আজকে তোলপাড়। প্রতিটা ক্ষেত্রে যদি আমার যেটা যে প্রতিটা ক্ষেত্রে যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঝে মাঝে প্রকল্পগুলা কাউকে না জানিয়ে সফরে আসলো, যে আমি আসলাম এখানে একটা পরিদর্শনে যাব, কি পরিদর্শন করবে, কোথায় যাবে, তিনি না বলে যদি নোট নিয়ে বেশ কয়েকটা প্রকল্প পরিদর্শন করেন গোপনে, তাহলে কিন্তু এইরকম অনিয়ম প্রায় অফিসে পাওয়া যাবে। আমি বলবো না সব অফিস কিন্তু দুর্নীতির সাথে জড়িত না। আপনি ঠিক বলছেন। আপনাকে যদি আমি এখানে একটু সম্পূরক কথা বলি, সেটা হলো আপনি বিভিন্ন সরকারি স্কুল কলেজগুলোতে দেখবেন, সরকারি স্কুল কলেজগুলোতে যে আপনার ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরির মালামাল কেনার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি আছে। এই দুর্নীতিটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেখানকার হায়ার অথরিটি যিনি প্রিন্সিপাল অথবা হেডমাস্টার এবং ঊর্ধ্বতন ওই শিক্ষা বিভাগের কর্তৃপক্ষ সহ ওই ল্যাবরেটরি মালামাল যেখান থেকে কেনা হয়, এই 3টা জায়গার যোগসূত্রে ওই দুর্নীতিটা করা হয়। মানে আমরা অনেক সময় ওই দুর্নীতিটা, আমি নিজেও অনুসন্ধান করছি, ওই দুর্নীতিটা ধরতে পারছি না, শুধুমাত্র ওই যে তাদের খাতা কলমটা ঠিক থাকছে। আপনি ধরেন আমার 17 এপ্রিল যখন আসে, তখন মুজিবনগরের সকল বাতিগুলা সমস্ত ঠিক থাকে। আপনি 1 মাসের মধ্যে আপনি দেখবেন ওই বাতিগুলা সব ফিউজ ভাঙা, মানে ওগুলা চেঞ্জ হয়ে গেছে রাতারাতি, ওগুলা সব যে যার মতো চলে গেছে। আমার প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ হয় এই ইয়েতে 17 এপ্রিলের সাজসজ্জা ইয়ে করার জন্য, প্রস্তুতিতে। কিন্তু এটা প্রতি বছর হচ্ছে, কিন্তু এটা দেখভালের কিন্তু কোনো ইয়ে হচ্ছে না। আমরা সাংবাদিক হিসাবে নিউজ করছি। আপনি ঠিকই বলেছেন যে এটা আর একটু যেটা বললেন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি একেবারে যেটা রিসেন্টলি ঘটনা আমাদের জেলাতে ডিজিটাল হাজিরার এই মেশিনপত্র কেনার জন্য বিগত দিনে মাত্র 6,000 টাকার মেশিন কিনে 15,000 টাকা বিল করছে। 6,000 টাকার মেশিন কিনে 15,000 টাকা বিল করার পরে এইটা আবার আরও কাজ করার জন্য 6 থেকে আপনার 8,000-এর মধ্যে হবে। কেউ করছে 14,000, কেউ করছে 15,000, 16,000 পর্যন্ত বিল করেছে।
কিন্তু এই মেশিনটা এত নিম্নমানের যে এটা হাজিরা কাজে লাগছে না, ডিজিটাল হাজিরা হচ্ছে না, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ফলে আবার কি করলো দেখেন, ওইটা আবারও নতুন করে এই চলতি বছরে আবার ওই ডিজিটাল হাজিরার ওই মেশিন আবারও কিনা হচ্ছে। তাহলে সেই যে বিলটা আর এই বিলটা তাহলে কি হবে? আমরা কিন্তু এটা তথ্য আনতে যে অফিসগুলোতে যখন অফিসার ম্যানেজ থাকে তখন কিন্তু সাংবাদিকরা তথ্য পেতে নানামুখী হয়রানির শিকার হয়। আপনি যদি দেখেন যে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য অধিকার আইন আছে, কিন্তু তথ্য কর্মকর্তা প্রতিটা অফিসে থাকার কথা সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা যদি তথ্য নিতে যাই, আজ আসেন, কাল আসেন, এই আসেন, সেই আসেন, নানামুখী হয়রানির শিকার হচ্ছে গণমাধ্যম কর্মীরা। কিন্তু তথ্য কর্মকর্তা থাকবে প্রতিটি অফিসে, কিন্তু নেই। আপনি বাস্তবিক অর্থে খুঁজতে চান তথ্য কর্মকর্তা কি, একটি অফিসে আপনি তথ্য কর্মকর্তায় খুঁজে পাবেন না। তাহলে আমরা তথ্য নিতে যে দুর্নীতি অনিয়মের তথ্য নিতে যে হয়রানির শিকার হচ্ছে। সাংবাদিকরা একটি তথ্য নিতে যে ওই তথ্য অধিকার আইনে আবেদন করে মাসের পর মাস ঘোরার মানে এই যে হয়রানির শিকার হওয়া, আমি মনে করি এটা হয়রানি। একজন সাংবাদিক তথ্য নিতে যাবে, আপনি দেখেন এখন প্রতিটা তথ্য তাদের কম্পিউটারে আছে, অনলাইনে আছে, কয় মিনিট দিতে লাগবে? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। কিন্তু আপনি একটি তথ্য নিতে যান, অনিয়মের এই হয়রানিটা করছে কেন? মানে আপনাকে নিবৃত করার চেষ্টা করছে যে আপনি, এটা অনিয়ম প্রক্রিয়াটা চালু রাখার জন্য, রাইট, দুর্নীতিটা চালু রাখার জন্য। আমরা আরো দ্রুত কিছু সংবাদ নিয়ে কথা বলবো। করোনার দ্বিতীয় ঢেউ, বাঁচতে চাইলে স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশেষজ্ঞরা যেভাবে মানে বলছেন, মোহাম্মদ শহীদুল্লাহ, এবিএম আবদুল্লাহ, ডক্টর মুস্তাক হোসেন সহ বিভিন্ন যে ডক্টর নজরুল ইসলাম সহ যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদের এই জাতীয় দুর্যোগ মোকাবেলাকে কেন্দ্র করে, বিশেষ করে করোনা প্যান্ডামিককে মোকাবেলার জন্য যে আমাদের জাতীয় কমিটি, সেই কমিটির সদস্যরা সহজে উদ্বিগ্ন, যে উদ্বেগের সাথে তিনারা বলছেন যে স্বাস্থ্যবিধি মানেন, নচেত এই শীতকালীন এই সময়ে করোনা কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নেবে। আমাদের পাশের রাষ্ট্রের কথা যদি আমরা বলি, যে একই জলবায়ু, একই আবহাওয়া, আমাদের পশ্চিমবাংলার অবস্থাও কিন্তু ভালো না। সেই ক্ষেত্রে আপনি সংবাদ মাধ্যমের মানুষ হিসাবে মেহেরপুরের করোনাকে আপনি কিভাবে দেখছেন? মেহেরপুরের সাধারণ মানুষ এগুলাকে কিভাবে, স্বাস্থ্যবিধি কতটা মানছে বলে আপনার মনে হয়? মেহেরপুরের মানুষ, শুধু মেহেরপুর না, আমাদের তৃণমূলের যে সকল জেলাগুলো আছে, প্রত্যন্ত অঞ্চলের জেলাগুলো, আমরা তো একেবারে মানে বাংলাদেশের অনেকটা ভারত লাগোয়া। যেহেতু ভারতে করোনার যে প্রকোপ সেটা আমাদের এলাকায় নর্মালি পড়ে। আমরা ভারতীয়দের সাথেই আমাদের বসবাস অনেকটা। তবে তাদের যেহেতু করোনা একটা ছোঁয়াচে জাতীয়, পাশাপাশি না গেলে হয়তো বা আমাদের হবে না। ভারত পৃথিবীর মৃতের সংখ্যায় তৃতীয় দেশ। জি। তা আমি মনে করি যে আমাদের মেহেরপুর জেলায় করোনার সচেতনতা বলতে কিছু নেই। এখানে কেমন নেই, আমি রাস্তায় চলার সময় মাস্ক তো কারোরই দেখি না, খুবই কম মানুষ, একেবারেই নগণ্য। আমি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা জেলায় দেখলাম মাস্কের ব্যাপারে জরিমানা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছে যে মাস্কের নিশ্চয়তা, কিন্তু আমাদের লোকালে তো আমরা পাচ্ছি না সেই তৎপরতাটা। আমাদের জেলায় প্রয়োজন। আমাদের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়, তিনি কিন্তু অনেক মাস্ক দিয়েছে, মানুষকে ব্যবহারের জন্য দিয়েছে, তিনি প্রশাসনের মাধ্যমেই দিয়েছে। প্রতিটা ইউনিয়নে, প্রতিটা বাড়িতে আমার যেন মনে হয় যে মাস্ক গেছে। আর মাস্কের দাম এখন 5 টাকা, 10 টাকা। এত মানে কম টাকায় আমরা যদি স্বাস্থ্য সামগ্রী পেয়েও ব্যবহার না করতে পারি, এটা তো খুব দুঃখের বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রশাসনকে, আমাদের জেলা প্রশাসক মহোদয়, 3 উপজেলার নির্বাহী অফিসার মহোদয় সহ পুলিশের আরও কঠোর হওয়া উচিত। আমি বুঝতে পারছি না, আমি দেশের নাগরিক, হয়তো বা আমার কথাই বলি যে আমি বুঝতে পারছি না, কিন্তু
তিনারা সরকারি অর্থে এই দায়িত্বে আছে আমাদের বোঝানোর জন্য, আমাদের সচেতন করা। না, সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে পুলিশের প্রতিনিধিত্ব মানে পক্ষে আমি কথা বলবো এই কারণেই, পুলিশ কিন্তু তার ক্ষমতা ইম্পোজ করার আগে মেহেরপুর পুলিশ কিন্তু আসলে এই মাস্ক সরবরাহ করেছে, অ্যাওয়ারনেস করেছে অনেক দিন থেকে। আমি এ ব্যাপারে সত্যিকার অর্থে আমি একদম সরাসরি আমি একজন নাগরিক হিসাবে আমি নাগরিকদেরই দায়ী করব। আমি ওই দায়টা আমি করছি, আমি বলছি যে আপনার নাগরিকদের আমি দায়ী করছি, কিন্তু আমি বলছি একটু কঠোরতা দেখান না আপনারা। না, সেটা ঠিক আছে, একটু কঠোরতা, না কঠোরতা ছাড়া এটা ঠিক হবে না। আমি বাঙালি, আমরা বাঙালি, আমরা কিন্তু কঠোর না হওয়া পর্যন্ত সেটাই আমরা দেখেন না, সেনাবাহিনী আসলে আমরা সব মেনে নিই। কারণ কি, সেনাবাহিনী আসলে একটু কঠোর হয়, রাইট। তবে সাম্প্রতিক সময়ে তারা মানুষকে সচেতনই করেছে, হয়তো বা কঠোরতা দেখায়নি। আমি মনে করি স্বাস্থ্য বিভাগের প্রতিটা ইউনিয়নে কর্মী আছে। না, করোনাকে কেন্দ্র করে পুলিশ যথেষ্ট নমনীয় আচরণ করে, বরঞ্চ তারা অ্যাওয়ারনেস সহ যে বললাম তারা মাস্ক বিতরণ করেছেন, কিন্তু একটু কঠোরতা দরকার এখন একদম কঠোরে যেতে হবে। এবং পুলিশের কঠোরতায় না গেলে এই মেহেরপুরে আপনি দেখেন সাম্প্রতিক সময়ে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। আজকে তিনজন মোটের উপরে মেহেরপুরে, যদিও সারা বাংলাদেশের তুলনায় মেহেরপুরের করোনার অবস্থা ভালো, আমাদের আজকে 3 জন দিয়ে আমরা পজিটিভ মানে কোভিড-19 পজিটিভ হলাম 700 জন। আমি কিন্তু বলবো না যে আমি ধরে নিলাম ভালো, কিন্তু আপনি দেখেন যে গত পরশুদিন যিনি মারা গেল, গতকালকে আমাদের গাংনী উপজেলার বীর মুক্তিযোদ্ধা জোরপুকুরিয়া গ্রামের আব্দুর রহমান সাহেব, উনি কিন্তু করোনায় মারা গেছে। জি, উনি পজিটিভ ছিল। জি, আমার মেহেরপুর জেলায় করোনা মানে আপনার নমুনা সংগ্রহ আমার যেন মনে হয় খুব কম। এইটার বিষয়ে আমি আমার ওই যে একই কথা যে আপনার সচেতন হচ্ছে না। আমি তাদেরকে অনুরোধ জানাবো এইটা কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়টা আরো কোনো নতুন কিছু ভাবা যায় কিনা, সেটা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ তারা বসে এইটা ব্যবস্থা নেই। অবশ্যই আমরা এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান থেকে নাগরিকদেরও আহ্বান জানাবো, আপনারা সচেতন হন এবং করোনাকালীন এই মহামারী মোকাবেলার জন্য শুধুমাত্র সরকার একার পক্ষে এই মহামারী মোকাবেলা করতে পারবেন না, অবশ্যই নাগরিকদের সচেতন হতে হবে। আমি করোনাকালে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নয়, আপনি জানেন যে একটা পরিপত্র জারি করেছে থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে শিক্ষামন্ত্রী কর্তৃক এই যে মানে টিউশন ফিস যেটা এখানে শুধুমাত্র বেতনটা দিতে বলেছে, তাছাড়া এর সাথে অন্য কোনো ফিস নেওয়া যাবে না, আনুষঙ্গিক উন্নয়ন ফিস সহ নানাবিধ যে সমস্ত ফিস শুধুমাত্র মানে সরকারি বা এমপিওভুক্ত স্কুলগুলো অবশ্য। এখন আসলে এটা আসলে তদারকিটা আরো ভালো হতে হবে। আমরা বিগত দিনেও দেখেছি যে বলে যে ফর্ম ফিল আপের অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, কিন্তু আমরা কি মানাতে পেরেছি বাস্তবতায়? ফর্ম ফিল আপের অতিরিক্ত টাকা কি দিতে হচ্ছে না? ছাত্রছাত্রীদের দিতে হয়েছে। আমি দেখছি যে ক্লাসও করছে না, বেতন যেমন বেসরকারি স্কুলগুলো, আমাদের সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু বেতন অনেক, তাদের বেতনই অনেক। আপনার 1200 টাকা পর্যন্ত বেতন আছে একটা ছাত্র। তারা কিন্তু নিয়েছে আর কি বিগত দিনে, সাম্প্রতিক সময় হয়তো বা কিছুটা নমনীয়তা দেখাইছে, কিন্তু এইগুলো আসলে এভাবে খালি আইন আছে, প্রয়োগ থাকতে হবে, আইনের সাথে প্রয়োগ থাকতে হবে। যথাযথ ব্যবস্থা যতদিন পর্যন্ত না নিতে পারবে ততদিন পর্যন্ত আমরা এই শুধু ঘোষণা দিলেই হবে না, এর সাথে তদারকিটা ভালোভাবে থাকতে হবে। অবশ্যই আমি মাউসির এই যে নির্দেশনার সাথে আমি অবশ্যই আর একটা বিষয় যুক্ত করতে চাই। যারা আমাদের দেশে কিন্ডারগার্টেন যে স্কুলগুলো আছে, এরাও শিক্ষা বিভাগের কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে শিক্ষাকে আগিয়ে নেওয়ার ক্ষেত্রে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তারা যেহেতু স্কুলগুলো বন্ধ, সেখানে কিন্ডারগার্টেনের শিক্ষকগুলোকেও খুব অল্প বেতন দেওয়া হয়, খুবই অল্প।
সেই বেতনটাও কিন্তু এখন বন্ধ, বন্ধ। তাই না? কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু সরকারি বেতনটা পাচ্ছে, এমপিও ভুক্তগুলো তারা বেতনটা ঠিকই পাচ্ছে, কিন্তু এই সেক্টরে শিক্ষা বিভাগের কিন্ডার গার্ডেনগুলো শিক্ষক শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একটা মানবেতর জীবনযাপন করছেন। তাদের তাহলে তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা নির্দেশনা থাকা উচিত, একটা প্রণোদনা থাকা উচিত ছিল। অবশ্যই এই এটা প্রণোদনা কিন্তু খুবই কষ্টের। আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আজকে তাদের পরিবার আছে, পরিজন আছে, কয়েক মাস, দীর্ঘ প্রায় 1 বছর কোনো বেতন যদি তাদের না দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানগুলোর খুব সক্ষমতাও নাই যে আসলে তাদেরকে তারাও তো আসলে শিক্ষা নিয়েই কাজ করার জন্য একদম তাই, এসেছে, একদম শিক্ষা তাই। অনুরাগী হয়ে হয়তো বা 2-3 মাস দিতে পেরেছে, তারপরে তো তাদের আর ওই পুঁজি থাকা। এইটা আমার আমার যেটা সরকারের উচিত ছিল জি, যে এদেরকে একটা তালিকা করে এই কিন্ডার গার্ডেন স্কুলগুলোর শিক্ষিকাদের তালিকা নিয়ে তাদেরকে একটা প্রণোদনার আওতায় আনা উচিত ছিল অবশ্যই। এবং আমি আশা করি যে যদি স্কুল কলেজ আরো বন্ধ থাকে, আমার দাবি যে তাদেরকে একটা প্রণোদনার আওতায় আনা হোক। আপনি জানেন দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত, অচিরে আটক হতে পারে জড়িতরা। জীবননগরের যে উথুলিতে একটা এত বড় ডাকাতি হয়ে গেল, প্রায় 9 লক্ষ টাকা, 8.5 লক্ষ টাকা আপনার সোনালী ব্যাংকে। আজকে 5ম দিন পার হলেও এখনো পর্যন্ত শুরু হয়নি সেখানে সোনালী ব্যাংকের মতো একটা ব্যাংক। আমি যদি আপনার একটা বিষয় আমার খুবই আতঙ্ক লাগছে এই ঘটনার পরে, যে ব্যাংকে সাধারণত দীর্ঘদিন মানে অনেক দিন যদি পিছনে তাকায় তবে দেখতে পাবো না যে ব্যাংকে সরাসরি ঢুকে এভাবে লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে। ব্যাংক ডাকাতি দিনে দুপুরে, বেশ পিছনের দিকে তাকিয়ে দেখেন, নেই। অনেক আগের ঘটনাগুলো আছে যখন আসলে বাংলাদেশের চিত্রটা অনেক ভিন্ন ছিল। কিন্তু এই সময়ে প্রশাসনিক নজরদারি, পুলিশের যে ভূমিকা বর্তমান সময়ে আসলে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, হয়রানি নেই বললেই চলে। সেই সময়ে যখন মানুষ সবাই সচেতন, প্রতিটি বাজারেই পুলিশ থাকে, সেই সময় দিনে দুপুরে পিস্তল ধরে এই ব্যাংক ডাকাতির ঘটনাটি, পিস্তলটাও ছিল খেলনা পিস্তল, তাদের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও ছিল খুব দুর্বল। সিসি ক্যামেরা নাই, একটা ব্যাংকে এই ধরনের হতে পারে? এটা মেনে নেওয়া যায় না যে একটা সরকারি ব্যাংকে সিসি ক্যামেরা নেই, এইটা মেনে নেওয়া যায় না। পাশাপাশি বাজারে মানে একটি ব্যাংকে ডাকাতি হয়ে গেল, এটা কিন্তু পার্শ্ববর্তী জেলার সবগুলো ব্যাংকেই এবং যারা এজেন্ট ব্যাংকগুলো আছে তাদের মাঝেও কিন্তু বর্তমানে আতঙ্ক দেখা যায় অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে। আমি মনে করি যে পুলিশ বা বর্তমানে যে গোয়েন্দা বিভাগগুলো আছে তারা প্রতিটা ক্ষেত্রে ব্যাংকগুলোকেও কিছুটা নজরদারির ইয়েতে রাখবে। আমার হাতে মাথা ভাঙা আছে, আমরা প্রায় শেষ সময় চলে আসছি। ডিসেম্বর শেষে 196 পৌরসভায় ভোট, প্রথম ধাপে তফসিল ঘোষণা হতে পারে আজ। চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মধ্যবয়সী শাহিনুরের মর্মান্তিক মৃত্যু। মুক্তিযোদ্ধা সংগঠক গাংনীর আব্দুর রহমান বিশ্বাস আর নেই। গরু ব্যবসায়ী আলমগীর বিশ্বাস নিহত, আহত 2। মাঠ পর্যায়ে মাস্ক ব্যবহার নিশ্চিতে সীমাবদ্ধতা। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা মোকাবেলা সরকারি পদক্ষেপ। এক সময়ের ত্রাস সিরাজ বাহিনী সিরাজ মারা গেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা খবর। যদিও এখানে কোনো অফিসিয়ালি কোনো ইয়ে নেই, ইনি মারা গেছেন, ইনি বসবাসও করতেন ইংল্যান্ডে, তো বলা হচ্ছে যে মূলত তিনি মারা গেছেন। এই সিরাজের নামে এক সময় মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই অঞ্চলটা সিরাজ বাহিনীর নামে যে বাহিনী ছিল তাদের আতঙ্কে রাত কাটতো। অনেকে বাড়িতে ঘুমায়নি, অনেক রাত পালিয়ে বেড়েছে তাদের এই বাহিনীর ভয়ে। আজ সে মারা গেছে, এটা আসলে এই অঞ্চলের জন্য একটা খুশির সংবাদ। যদিও মানুষের মৃত্যুতে আসলে খুশি হওয়া উচিত নয়, কিন্তু আমি আমাদের কথা বলছি না, যারা আসলে তার আতঙ্কে ছিল এক সময়, তারাই খুশি হবে যে এই লোকটার ভয়ে আমরা দীর্ঘদিন আতঙ্কিত ছিলাম, পালিয়ে বেড়েছি। আমার হাতে সময়ের সমীকরণ আছে। বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে ইচ্ছা মতো ফি নয়, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। আলোচনাটা একটা লম্বা আলোচনা হওয়া উচিত ছিল। সেটা হচ্ছে যে এই সরকার কর্তৃক একটা নির্ধারিত ফিস বেঁধে দেবে, বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করবে সরকার। প্রদর্শন করতে হবে লাইসেন্স নিবন্ধন নম্বর। 3 স্তরে নির্ধারিত হবে সেবা ও পরীক্ষা নিরীক্ষার ফি।
5 টিমের মাধ্যমে নিয়মিত চলবে অভিযান, এবং তার সাথে যুক্ত আছে যে আপনি সরকারি ডাক্তার যে সরকারি প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন, আপনি কোনোভাবেই নির্দিষ্ট সময়ে আপনি কোনো প্রাইভেট ক্লিনিকে বসতে পারবেন না। আসলে আমরা এই কথাগুলো দীর্ঘদিন শুনে আসছি, এগুলো নতুন কোনো কথা বলে অন্তত আমার কাছে মনে হয়নি। ওই একই কথা ঘুরে ফিরে, বাস্তবায়নের অভাব। আইন আছে, পরিপত্র আছে, নীতিমালা আছে, কিন্তু বাস্তবায়নের অভাব, দেখভালের অভাব, তদারকির অভাব, এগুলো হচ্ছেই। আপনি যদি আমাদের মেহেরপুর জেলাতেও দেখেন যে বেসরকারি ক্লিনিক, বেসরকারি হাসপাতালগুলো, এগুলো কিন্তু আমাদের যে জেলা সিভিল সার্জন মহোদয় আছে, তিনি কিন্তু নিয়ম আছে যে মাঝে মাঝে তিনি সেখানে তদারকি করবেন, পরিদর্শন করবেন। আপনি যদি খুবই মানে দুঃখের বিষয় যে আমাদের জেলায় অধিকাংশ ক্লিনিকেরই মানে যে সরকারি যে নিয়মাবলী আছে সেগুলোর মধ্যে নাই। অধিকাংশই সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা পরিপূর্ণ কারোরই নাই। অধিকাংশ মানে হয়তোবা খুব গুটি কয়েক, হাতে গোনা। আমি অনেক ক্লিনিক মালিকের সাথে কথা বলেছি, তারা বলছে যে এইভাবে চলছে। আজকে যে আমাদের এএসপি মহোদয় আনিসুল, এএসপি মহোদয় যে মানসিক রোগের চিকিৎসা নিতে যে মারা গেলেন একটা নিরাময় কেন্দ্রে, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তার কিছুই নেই। হ্যাঁ, কিছুই নাই। কিন্তু আমি বলছি যে কেন মারা যাওয়ার পরে ওই হাসপাতালের কাগজপত্র দেখা লাগছে? একজন মারা যাওয়ার পরে, একটা ঘটনা ঘটার পরে কেন ওই বিষয়টা মাথা ঘামাতে হচ্ছে? এতগুলো কর্মকর্তা কর্মচারী আছে ওই ডিপার্টমেন্টের, তারা কি করছে? স্বাস্থ্য বিভাগ, তাদের তো নির্দিষ্ট লোক আছে এই বিষয়গুলো দেখার জন্য। এখানে আপনাকে একটু বলি, গত দিনে জাতীয় পত্রিকা সহ আমাদের স্থানীয় পত্রিকাগুলোতেও নিউজ হচ্ছিল, সারা বাংলাদেশে 11,000 ডাক্তার পদ শূন্য। আমার মেহেরপুরের কথা যদি বলি, 45 জন পদ শূন্য। আপনি কিভাবে বলবেন? সেই ক্ষেত্রে যদি বলি, এই ক্লিনিকগুলা যদি আসলে না থাকতো, এগুলাকে দেখভাল করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঠিক আছে, যদি এই স্বাস্থ্য খাতের এই ক্লিনিকগুলোও যদি না থাকতো, নাগরিক তো সেবাও পেত না। তাহলে আমার ডাক্তার নাই, ডাক্তারের সুনির্দিষ্ট, মানে আপনি ধরে নেন মেহেরপুরের মাত্র 3টা উপজেলায় আমার সদর সহ 3টা হসপিটাল, তাই তো? তথাকথিত আমাদের এই 250 বেডের হসপিটাল, যেখানে 100 বেডের হসপিটালের এন্ট্রিতে থাকে 45 জন 42 জন ডাক্তার, সেখানে আছে 19 জন 20 জন, তাই না? নামমাত্র 250 বেডের হয়েছে। আমার কোনো কিছুই এই 250 বেডের পরিপত্র অনুযায়ী চলছে না। তাহলে স্বাস্থ্য বিভাগের আসলে একক দায়ী। আপনার কথা ঠিক আছে। আরেকটি বিষয়, ডাক্তার সংকট আছে, ঠিক আছে, কিন্তু আরেকটি বিষয় আছে, যেটা হলো ডাক্তাররা গ্রাম পর্যায়ে থাকতে চায় না। তারা তাদেরকে যত যেভাবেই হোক পাঠানো হোক এই জেলায়, যে কোনোভাবে লিয়াজু করে ঢাকায় চলে যায় বা বড় বড় জেলা শহরে বিভাগীয় পর্যায়ে চলে যায়। আপনি দেখেন যদি সংকটও থাকে, সেই সংকটটি কিন্তু সারা দেশ মিলিয়ে 11,000 ডাক্তার সংকট, তো এটা খুব একটা সারা দেশ মিলিয়ে প্রভাব পড়ার কথা না। কিন্তু যারা আছে তারা যদি আসলে প্রত্যন্ত গ্রামগুলোতে যে ডিউটি করে, অর্থাৎ আমাদের জেলা লেভেলে এসে, কোনো ভালো ডাক্তার তো আমাদের জেলাগুলোতে আসেই না, ছোটোখাটো জেলাগুলোতে। এর জন্য দায়ী কি? আমাদের স্থানীয় স্বাস্থ্য বিভাগ না আমার কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ? কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ। তা স্বয়ং প্রধানমন্ত্রী তো একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী তো এক ধরনের এই ভাষায় ব্যবহার করেছিলেন যে আসলে আপনারা যদি গ্রামে কেউ না থাকতে চান তাহলে চাকরি ছেড়ে দেবেন, তাই না? কিন্তু তাতেও তো কোনো লাভ হয়নি, তাই না? যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে ইউনিয়ন লেভেলে, তাই না, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেখানে ঠিক মতো, আপনি ঠিক বলছেন যে সেখানে ডাক্তার থাকতে চায়। তাহলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য যেমন, মানে সমস্যা যেমন আছে, পাশাপাশি দেখভাল এবং শক্তিশালী নজরদারি যেটা এবং ম্যানেজমেন্ট, এইটার অভাব। মাদক ব্যবসায়ীদের 2 ছেলের জেল। মাদক নিয়ে একটু কথা বলবো। মাদকের অবস্থা ভয়াবহ। প্রতিটা পত্রিকায় প্রতিদিন মাদকের নিউজ একটা কমন আইটেম। কীভাবে দেখেন মেহেরপুরের মাদক, আমাদের অত্র এলাকার, আমাদের গ্রেটার কুষ্টিয়ার মাদকের জোন। আসলে এই মাদকের বিষয়টা নিয়ে, মাদক কিন্তু আমাদের দেশের না, পার্শ্ববর্তী দেশ হয়ে আমাদের দেশে আসে। ফেনসিডিল বলি, গাঁজা বলি, মদ বলি, অধিকাংশই আমাদের
পার্শ্ববর্তী দেশ হয়ে আমাদের যেহেতু সীমান্তবর্তী জেলা, এই জেলায় অহরহ মাদক চলে আসছে, সীমান্তবর্তী হওয়াতে আরও বেশি আসছে। তো এইটা আমার যেটা মনে হয়েছে, আপনাকে মাদক এই শহর বা বিভিন্ন গ্রামে বন্ধ করার আগে আমাদের সীমান্তে যদি মাদক বন্ধ না হয় তাহলে আমাদের কোনো লাভ হবে না। সীমান্তটা আসলে বন্ধ হওয়া উচিত। সেখানে বিজিবি পুলিশের আমি প্রায়ই দেখি সমন্বয়হীনতা। বিজিবির পুলিশের একটা নীতিমালা আছে, সীমান্তে 8 কিলোমিটারের মধ্যে তারা যেতে পারবে না। আর এই আইনটাকে বিজিবি খুব ভালোভাবে ব্যবহার করছে। বিজিবি আবার মাদক উদ্ধার করছে পরিত্যক্ত। তারা কখনোই যেন মাদক ব্যবসায়ী পায় না। এটা যে কেন মাদক ব্যবসায়ী তারা পায় না আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না, যে তারা মাদক ব্যবসায়ীদের পেতে তাদের খুবই অথচ তাদের সোর্স আছে ব্যাপক। তারা যদি সীমান্তে আসলে আমি যেটা পুলিশের সাথে আমি প্রায়ই দেখি যে তাদের একটা ঝামেলা হয়। পুলিশ যখন সীমান্তে মাদক ধরতে যায়, মাদক ব্যবসায়ীদের আটক করতে যায়, তখনই কিন্তু বিজিবির সাথে সংঘর্ষ হয়। আমি গাংনীতে বছরখানি আগে দেখেছি যে পুলিশ এবং বিজিবি মুখোমুখি অবস্থান হয়ে গেছিল আপনার কাজীপুরের ওই পাশে। তো যদি আমার যেটা বক্তব্য, এই দুই সংস্থাকে আরও একটু সমন্বয়ে আনা উচিত এই মাদক বন্ধে, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তাহলে এটা উপজেলা নির্বাহী অফিসারই আমার মনে হয় যে কিছুটা সমন্বয় করে দিতে পারে, যে আপনারা মাদক, আমাদের জেলা যেহেতু মাদকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে মাদকটি, সেইটা বন্ধের ক্ষেত্রে আপনারা একটু আপোষ করেন। মাহবুব আলম, আমরা একদম শেষ সময় চলে আসছি। অনেক বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু 2 শিশুর সততা, আমি এই খবরটা দিয়ে শেষ করব। একটা মানি ব্যাগ পড়ে পেয়েছিল এই 2টা শিশু। একজনের বয়স হচ্ছে 10 বছর, একজনের বয়স হচ্ছে 7 বছর। এই 2টা শিশু, ঘটনাটা হচ্ছে চুয়াডাঙ্গার হিজলগাড়ি নামক একটা গ্রামে। এরা সেই মানি ব্যাগটা পড়ে পাওয়ার পরে এক সাংবাদিককে গিয়ে এই মানি ব্যাগটা দেয়। মানে তাদের ধারণা সাংবাদিকরা তো সংবাদ সংগ্রহ করে, উনি হয়তো জানবেন যে টাকা কি ফাইন। মানে সংবাদটা পড়ে এত ভালো লাগলো, 2টা বাচ্চা শিশু, তাদের ছবিও দিয়েছে। দিয়ে সে মানি ব্যাগের ভিতরে দেখে 5,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 10টা নোট সহ এখানে 5,000 টাকা, 5,210 টাকা মোট। ঠিক আছে, ওরা একটি টাকাও তো হাত দেয়নি, গিয়ে সেই সাংবাদিককে দিয়েছে। যদিও সেই সাংবাদিক পরে আপনার করেছে, খোঁজ খবর নিয়েছে। এবার খোঁজ পাওয়া গেল একটা ভ্যান আলার টাকা তাকে তেল আনতে দিয়েছিল এক দোকানদার, তেল আর কি আনতে দিয়েছিল, সে টাকাটা হারিয়ে ফেলেছিল। সে বেচারি উন্মাদের মতো সেই টাকা, তার জন্য অনেক টাকা, সেই টাকাটা পেয়ে সে কি খুশি। তো সমাজে আমাদের এই নীতি নৈতিকতার প্রশ্নে এই সন্তান 2টা একদম ছোট মাসুম বাচ্চা, এদের এই বোধ সৃষ্টি যদি আসলে আমরা না করি, এরা এই অস্থির সমাজের মধ্যে থেকেও এরা কেন জানি এটা আমরা যদি এই বিষয়ে কথা বলি, দেখেন তার পরিবার হচ্ছে নৈতিক শিক্ষা দিয়েছে, অবশ্যই একটা অনুশাসন আছে, সেই অনুশাসন আছে। আমি কিন্তু একটি কথা সবসময় বলি যে আপনি যদি যত বড় শিক্ষিত হন না কেন, কোনো লাভ নেই। আপনি মানুষের জন্য কি করছেন, সমাজের জন্য কি করছেন, আপনার ভেতরে সততা আছে কিনা, আপনার ভেতরে সামাজিকতা বোধ আছে কিনা, মানবিক গুণ আছে কিনা, আপনি বিবেক দ্বারায় চলেন কিনা। আপনি যদি বিবেক দ্বারায় পরিচালিত না হন, তাহলে আপনার কি হবে ওই শিক্ষার সনদ দিয়ে? কিচ্ছু। আপনি তো ওই শিক্ষার সনদ নিয়েছেন চাকরি করার জন্য, আপনি তো নিজে কিছু শেখেননি। শুধুমাত্র আপনি ওই সার্টিফিকেটগুলো অর্জন করেছেন আপনি কোথাও চাকরি করবেন বলে, কোথাও চাকরিতে যে অনিয়ম করে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য। কিন্তু বাস্তবিক অর্থে দেখতে গেলে যদি আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হন, আপনার ওই শিক্ষার কোনোই মূল্য নেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। না, আপনি ঠিক বলেছেন। আপনি যদি একজন মানুষকে, আমি আজকে এই যে গাছে পেরেক মারছে আমার এলাকার রাজনীতিবিদ, শিক্ষিত মানুষগুলো, আর সেই পেরেক তুলতে এসেছে যশোর থেকে একজন রাজমিস্ত্রি, নিরক্ষর মানুষ।
তাহলে শিক্ষিত মানুষের বৈরী আচরণকে আমরা কিভাবে দেখবো? একজন অশিক্ষিত মানুষ এসে পেরেকগুলো তুলছে, গাছের প্রতি প্রেম দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, কি ফাইন, তাই না? কত মানে এইটা ভাবতে গেলে কত ভালো লাগে। ওই লোককে তো ছাড়ো জানাই না না, আপনি মানবিক আচরণের জন্য আপনার এমএ পাস করা লাগবে না তো, আপনার সদিচ্ছা আমি ওইটাই বলছি যে মানুষ ভালো কাজ করার জন্য কোনো মানুষের আসলে বড় সনদ অর্জনের প্রয়োজন না হয় না, প্রয়োজন নেই। আপনি ওই ব্যক্তির সঙ্গে আমরা কথা বললাম, উনি কত বড় মনের মানুষ, কোনো টাকা পয়সা নেই, কিছু নেই, তিনি ছুটে চলেছেন এই গাছের পেরেক তোলার জন্য, কত কষ্ট করে, কত পরিশ্রম করে। সমাজে আসলে আজকে আমরা যদি প্রতিটা স্কুলগুলোতে আমরা একটা কাজ করতে পারি কিনা, আপনি যেহেতু প্রতিদিন এই মেহেরপুর প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের উপস্থাপক, প্রতিদিনই অনেক সাংবাদিক আসবে, সিনিয়র জুনিয়র, তো এখান থেকে প্রতিদিন মানুষ, হাজার হাজার মানুষ এই সংবাদ বিশ্লেষণ দেখছে। প্রশাসনের লোক বলেন, সাধারণ মানুষ বলেন, সচেতন মানুষ বলেন, ফেসবুকের যুগে সব ধরনের মানুষ এই সংবাদ কিন্তু দেখবে। রাইট। যার ফলে আমার একটা দাবি আছে, আমি সেই দাবিটা সব জায়গায় করি, যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 10 মিনিট করে তাদের ক্লাসের শেষে বা 5 মিনিট নৈতিক শিক্ষার উপরে ক্লাস নেওয়া উচিত, নৈতিক শিক্ষার উপরে। তাহলে যারা এই যে ছোট থেকে মানুষ হবে, তাদেরকে যদি আমরা নৈতিক শিক্ষা দিতে পারি, তারা বড় হয়ে দুর্নীতিবাজ হতে চাবে না, বড় হয়ে চোর হতে চাবে না, বাটপার হতে চাবে না, ডাক্তারের নামে কসাই হতে চাবে না, চাকুরিজীবী করলেও সে চাকুরি বাদে অনিয়ম করে টাকা ইনকাম করতে চাবে না, তার বিবেকে বাধা দেবে, যদি না সেই ছোট থেকে তাকে নৈতিক শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি। রাইট। অবশ্যই আমরা আশা করব যে সমাজে যার যে অবস্থান থেকে এই নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমরা যেন অবশ্যই আমাদের মানুষদের মাঝে, আমাদের সন্তানদের মাঝে, সাধারণ মানুষের মাঝে আমাদের একটা নিজেদেরও নৈতিক জ্ঞান থাকলেই হবে না, সেটার প্রয়োগ থাকতে হবে। সে বিষয়টা এমন যে কেউ এয়ারগান নিয়ে পাখি শিকার করতে যাচ্ছে, আর কেউ পাখির অভয়ারণ্য তৈরি করার জন্য গাছে সেই মাটির কলসি বেঁধে দিচ্ছে। জি। ভাবনার জায়গাটা এমন জি। যে মানুষের বিবেচনার জায়গা লাগবে, বিবেকের চর্চা লাগবে। আমরা অবশ্যই এগুলা আমাদের সুন্দর সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য অন্যতম অনুষঙ্গ। তো অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনা। আপনাকেও ধন্যবাদ, এবং আমি উত্তরোত্তর মেহেরপুর প্রতিদিনের সফলতা কামনা করি, যে তারা যেন আগামী দিনে এই সংবাদ বিশ্লেষণের যে অনুষ্ঠানটি আরও আপডেট করবে এবং আরও ভালোভাবে হবে। আমাদের জেলার সকল সাংবাদিক একসময় এখানে এসে তাদের প্রতিদিনের সংবাদগুলো নিয়ে বিশ্লেষণ করবে, কথা বলবে, এই আশা কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মাহবুব আলমের সাথে। অনেক বিষয় নিয়ে কথা আরও ছিল, কিন্তু বলতে পারলাম না। আমরা একটা ছোট্ট সময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই, যেন আপনারাও অধৈর্য না হন। আমি আবারও বলছি, আমাদের অনুষ্ঠানের সম্পর্কে আপনাদের মতামত আসলে জানতে চাচ্ছি প্রতিনিয়তই। অনুষ্ঠানের বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরও কিভাবে ভালো করা যায়, আসলে এটা কতটা কার্যকরভাবে আমরা এই উপস্থাপনগুলো আসলে আরও করতে পারি, আপনাদের পরামর্শগুলো আমাদের কাজে লাগবে। সকলে ভালো থাকবেন। করোনাকালীন সময় চলছে, এই করোনাকালীন সময়ে নিজে সুরক্ষিত থাকবেন, অন্যকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবেন। শুভরাত্রি।